হ্যালো, এটি WBCS মেড ইসি দ্বারা পরিচালিত মক ইন্টারভিউ এর একটি সম্পাদিত ভিডিও। ভিডিওটি ভবিষ্যৎ প্রার্থীদের সম্পূর্ণরূপে একাডেমিক এবং শেখার উদ্দেশ্যে আপলোড করা হয়েছে এবং তাদের প্রকৃত ইন্টারভিউ সেটআপ এবং একটি নির্দিষ্ট প্রার্থীর জন্য প্রত্যাশিত প্রশ্ন সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারভিউ বোর্ড অবসরপ্রাপ্ত আইএএস, আইপিএস অফিসার, WBCS গ্রুপ এ অফিসার এবং কখনও কখনও মনোবিজ্ঞানী নিয়ে গঠিত। সাক্ষাৎকারের আগে বিশেষজ্ঞদের দ্বারা অসংখ্য গ্রুমিং সেশন, কারেন্ট অ্যাফেয়ার্স সেশন এবং সাক্ষাৎকারের পরে ফিডব্যাক সেশনও অনুষ্ঠিত হয়। আপনি আমাদের প্রদত্ত যোগাযোগ নম্বরগুলিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Hello, this is an edited video of mock interview conducted by WBCS Made Easy. The video is uploaded for purely academic and learning purposes of future aspirants and make them aware of actual interview setup and expected questions for a particular candidate like the one showing here. The interview board consists of retired IAS, IPS officers, WBCS Group A officers and sometimes psychologists. Numerous grooming sessions by experts before interview and feedback sessions after interview are also held. For guidance, you can contact us at our given contact numbers. মিস্টার মন্ডল বলুন, নিজের সম্বন্ধে কিছু বলুন। স্যার, মাই নেম ইজ দেবাশিস মন্ডল। আমি দেবাশিস মন্ডল। আমি উদয়পুর গ্রাম থেকে আসছি, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর 2 ব্লকের অন্তর্গত। এবং আমি মাধ্যমিক পাস করেছি 2010-এ বিষ্ণুপুর শিক্ষা সন্ন স্কুল থেকে। উচ্চ মাধ্যমিক পাস করেছি ফতেপুর সিরাজ ইনস্টিটিউশন থেকে 2012-তে। এবং তারপর আমি বিটেক করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংতে 2016-তে একাডেমি অফ টেকনোলজি থেকে। এবং তারপর থেকে প্রধানত আমার সরকারি চাকরির জন্য পড়াশোনা করা। 2021-এর WBCS প্রথমবারের জন্য আমি প্রিলিমিনারি মেইন পাস করে আমি ইন্টারভিউ কল পাই। এবং এর সাথে সাথে আমার মেডিটেশন করারও করতে ভালো লাগে। আমার বক্তব্য হচ্ছে যে আপনি দুটো কথা, এক হচ্ছে 16 সাল থেকে এখন পর্যন্ত কোথাও চাকরি করেননি? না, আমি চাকরি করিনি। কেন পাননি নাকি? স্যার, প্রথমত আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো দিচ্ছিলাম, প্রায় 2.5 থেকে 3 বছর এক্সাম দিয়েছিলাম। তারপর মাঝে একবার WBCS দিই 2018-তে। তো সেইবারই প্রথমবারের জন্য দিয়ে আমার ভালো লাগে। তারপর থেকেই 2020 থেকে প্রিপারেশন শুরু করি আমি। তো বিটেক করে আপনার ওই লাইনে যাওয়ার ইচ্ছে নেই? ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক জব, সরকারি জবও আছে। হ্যাঁ স্যার, আমার বরাবর ইচ্ছে হয়েছে, যেহেতু আমি একটা টেকনিক্যাল লাইন স্টুডেন্ট, এটা আমার বরাবর মনে হয় যে আমার কাছে দুটো অপশন বর্তমান, যে আমি নয় টেকনিক্যাল যেতে পারবো আর আমি সরকারি মেইন স্ট্রিম লাইনেও কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমার এইটা বেশি পছন্দ হয়েছে, সরকারি মেইন স্ট্রিম লাইনে কাজ করাটা। তো আপনি তার জন্য যত বছর লাগে আপনাকে আপনি দেবেন সেটা বেশি। এছাড়াও আমি তার সাথে টিউশনে পড়াচ্ছি এবং তার সাথে আমার ডিজিটাল মার্কেটিং স্কিল শিখছি। তো সেটাও তার সাথে কাজ করবো আর এগুলো পড়াশোনা করবো। ক্যাম্পাসিং আপনাদের হয়? হ্যাঁ, ক্যাম্পাসিং হয়েছিল। ক্যাম্পাসিং এ আপনি কি পাননি? ক্যাম্পাসিং আমি পাইনি। বেশ। আচ্ছা, মেডিটেশন করার লক্ষ্য? স্যার, মেডিটেশন এমনি ভালো লাগা, আমার করতে ভালো লাগে। তাছাড়া আমার এমনি মেডিটেশন করতে করতে আমার অনেকটা স্ট্রেস ফিল লাগে, আগে থেকে অনেক অ্যাওয়ারনেস ফিল করি, ফোকাস ফিল লাগে। এইসব কারণেই মেডিটেশন করা। মেডিটেশনের জেনারেল উপকারিতা কি? স্যার, প্রথমত মেডিটেশন করলে যে কারণে মেডিটেশন করা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। তো তারপরে তার সাথে ফোকাসটা বাড়ে তার সাথে, এবং ওভারঅল একটা ফিজিক্যাল এনার্জি ডেভেলপমেন্ট হয়। একটা এনার্জি ফোকাস কিসের উপর বাড়ে? যেমন স্যার, পড়াশোনা করার পরে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। স্যার, আমি আগে 5 থেকে 3-4 বছর আগে আমি হার্ডলি 10 থেকে 15 মিনিট পড়তে পারতাম টানা। সেটা প্রায় এখন আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট পড়তে পারি, তারপরে 10 মিনিটের ব্রেক নিয়ে। তো সেটা একটা ডিফারেন্স আমি বুঝতে পারি আগে থেকে। সাউথ চব্বিশ পরগনায় আপনার বাড়ি তো? হ্যাঁ স্যার। সাউথ চব্বিশ পরগনায় কয়টা ব্লক আছে বলুন তো? স্যার, ব্লক 11টির মতো আছে। নাম বলতে হবে? সাউথ চব্বিশ পরগনা 11টা ব্লক আছে স্যার। স্যার, এক্স্যাক্টলি আপনি ওটা আচ্ছা আচ্ছা ব্লক স্যার 5টি আছে। বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2, বজবজ 1, বজবজ 2 আর ঠাকুরপুকুর 9।
আর আপনার গোসাবাটা কোন জেলা? গোসাবা কোন জেলায়? দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণ চব্বিশ জেলায় তো 5টা ব্লক বলছেন। হ্যাঁ, গোসাবাটা কি ব্লক নয়? সেটা আমার এখন জানা নেই, আমার লাস্ট 5 ব্লকই জানা আছে, তো হয়তো হয়ে থাকবে, সেটা জানা নেই। ফলতাটা কোন ব্লক, মানে কোন জেলায়? ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। 7 হয়ে গেল। কাকদ্বীপ কোন জেলায়? কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। 8 হয়ে গেল। নামখানা কোন জেলায়? স্যার আমি এটা ভুল করে সাব ডিভিশন বলে ফেলেছিলাম, আমারই ভুল। সাব ডিভিশনগুলোর নাম কি? সাব ডিভিশন ওই প্রথমত ডায়মন্ড হারবার সাব ডিভিশন, ক্যানিং সাব ডিভিশন, বারুইপুর সাব ডিভিশন, আচ্ছা, আপনাদের কোন সাব ডিভিশন? আলিপুর সদর। আলিপুর সদরটাই বলতে ভুলে গেছে। আরেকটা সাব ডিভিশন বাকি পড়ে গেল। আচ্ছা, আপনার বিষ্ণুপুর কিন্তু দেখি আপনার ওই ফতেপুরটা তো ডায়মন্ড হারবার রোডের উপর দিয়ে যাচ্ছে, শেষ হয়েছে কোথায় ডায়মন্ড হারবার রোডটা? সেটা নাম থানার উপরে, আর উপরে ব্রিজ করা হতো একটা, হাতিয়ানা দোয়ানি নদীর উপরে। হাতিয়ানা দোয়ানি নামে কিছু নদী আছে, এক্স্যাক্টলি আমার নামটা মনে পড়ছে না। হাতানিয়া দোয়ানি। তারপরে ওই রাস্তাটা সোজা বকখালি পর্যন্ত যাচ্ছে। বকখালিটা কোন সাব ডিভিশন? বকখালিটা হচ্ছে কাকদ্বীপ সাব ডিভিশনের নাম। আপনার 5টা সাব ডিভিশন কি কি হলো? হ্যাঁ, আলিপুর সদর, বারুইপুর সাব ডিভিশন, ডায়মন্ড হারবার সাব ডিভিশন, ক্যানিং সাব ডিভিশন আর কাকদ্বীপ সাব ডিভিশন। দক্ষিণ চব্বিশ পরগনায় কটা পুলিশ ডিস্ট্রিক্ট আছে? 3টি আছে। সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট আর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট। আচ্ছা, সাব ডিভিশন বলতেন আর কি, প্রত্যেকটা থেকে একটা করে ব্লকের নাম। আলিপুর সদর থেকে বিষ্ণুপুর 2 ব্লক, কাকদ্বীপ সাব ডিভিশন থেকে বকখালি জানি না, সেটা মোটামুটি জানা নেই এটা ব্যাপারে। উস্তিটা কোন সাব ডিভিশনে পড়ছে? উস্তি এক্স্যাক্টলি আমার জানা নেই, তবে ভাঙর বিষ্ণুপুর না, ভাঙর ক্যানিং সাব ডিভিশন আমরা। আমার জানা নেই এটা ব্যাপারে। পাথর প্রতিমাটা কোথায় আছে? পাথর প্রতিমা আছে আমাদের যেটা একদম দক্ষিণে বলতে গেলে সুন্দরবনের কাছাকাছি এলাকায়। না, সে তো সবাই জানে। কোন সাব ডিভিশন, কোন ব্লক? পাথর প্রতিমাটা ক্যানিং সাব ডিভিশনের আন্ডারে পড়ছে। আচ্ছা, ব্লকটা ঠিক জানা নেই। গঙ্গাসাগরটা কোথায়? গঙ্গাসাগর দক্ষিণে আছে আমাদের, যেখানে গঙ্গা নদী আর গঙ্গোত্সব মিশছে। আপনি থাকেন কোথায় এখন? আমি থাকি বিষ্ণুপুরে। আপনি ওখানেই থাকেন তো, না আপনি বাইরে থেকে? না, আমি উদয়পুর গ্রামে থাকি, যেটা আমতলার খুব কাছাকাছি। মানে আপনি দক্ষিণ চব্বিশ পরগনাতে আপনার বাড়ি, মানে ইউ স্টে এট দক্ষিণ চব্বিশ? হ্যাঁ, রাইট। গঙ্গাসাগরটা তাহলে কোথায় হতো? সেটা আমার মনে হয় ওটা কাকদ্বীপ সাব ডিভিশনের আন্ডারে হয়। বঙ্গনগর বলে একটা জায়গা আছে ফতেপুরের আগে। হ্যাঁ, জায়গা আছে। হ্যাঁ, কি হয় বলতো, কোনো সময় খুব ইম্পর্টেন্স হয়। স্যার বঙ্গনগরে আমি যখন স্কুলে যেতাম, পাশে কিছু ফ্যাক্টরি দেখেছিলাম, এমনি এছাড়া আমার এক্স্যাক্টলি জানা নেই এখানে। পৌষ সংক্রান্তির সময় বঙ্গনগরে কিছু হয়? পৌষ সংক্রান্তির সময় আমার স্যার এক্স্যাক্টলি জানা নেই ওটার সময়। মুড়িগঙ্গা নদীটা কোথায় আছে? ঘোড়াহারা দ্বীপ, কচুবেড়িয়া জায়গাটা। আচ্ছা, ঘোড়াহারা সেটা কেন বিখ্যাত কিংবা কুখ্যাত? সেটা আমি ঘোড়াহারা দ্বীপের উপর একটা সিনেমার একটা শুটিং হয়েছিল। কোন দিকটার কোন দিক বলো? ঘোড়াহারা দ্বীপে। ঘোড়াহারা দ্বীপে জানেন না তো, জানেন বলবেন যদি ওই সিনেমাটা দেখে তাকে রিলেট করতে পারে তো। ঘোড়াহারা দ্বীপে বলবেন মরিচঝাড়ে কোথায়?
আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো? হ্যাঁ। কোন সালে পাশ করেছেন? 2016 সালে। আচ্ছা, তারপর ক্যাম্পাস কি হলো? ক্যাম্পাস আমি 5 বছর। আপনি কোন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে? একাডেমি অফ টেকনোলজি। এটা কোথায়? হুগলি জেলার আদিসত্ত্ব ওখানে। হুগলি আদিসত্ত্ব। আপনি হোস্টেলে থাকতেন? হোস্টেলে থাকতেন। আদিসত্ত্ব গ্রামের ইতিহাসটা কি একটু বলুন। স্যার সপ্তগ্রাম একটা ঘাঁটি ছিল ব্রিটিশদের। আমি চারটা বলেছি, ব্রিটিশ, পর্তুগিজ, ড্যানিশ আর আপনার ফ্রেঞ্চ। আমি সায়েন্স। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো বলুন। স্যার সপ্তগ্রামের ইতিহাসটা আমার ঠিক জানা নেই। 12 ভূঁইয়া কারা? 12 ভূঁইয়া নাম শুনে? হ্যাঁ, নাম শুনেছি। 12 ভূঁইয়া কারা? আচ্ছা, আপনার হবি কিছু আছে? হবি বলতে স্যার ওই অবসর সময় মেডিটেশনই করি। মেডিটেশন করেন। হোয়াট ইজ ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন? ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন মানে স্যার পুরো মাইন্ডফুলনেস হয়ে গিয়ে থটটাকে অবজার্ভ করা পুরোপুরিভাবে, এবং তারপর সেখান থেকে জেনে বলছেন তো, মানে আপনি জানেন তো ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন? না আপনি হালকা না আইডিয়া জানেন? আপনি জানেন হালকা পুরোপুরি জানি না তাহলে। ওকে। আচ্ছা, টিবেটান ফর্ম অফ মেডিটেশন আর আমাদের ওয়েস্টার্ন ফর্ম অফ মেডিটেশন রাতারাতিভাবে যদি বলি, মানে ইস্টার্ন মেডিটেশন আর ওয়েস্টার্ন মেডিটেশনের তফাৎ কি? স্যার ইস্টার্ন মেডিটেশনে প্রধানত নানা রকম সিটিং পজিশন ইউজ করা হয়, যেমন লোটাস পজিশন, যেটা নর্মালি ওয়েস্টার্নে এতে করা হয় না। ওরা নর্মালি যে কোনো সিটিং চেয়ারে বসে ওরা অ্যালাউ করে আর কি করতে গেলে। আর আমাদের এখানে মান্ত্রিক মেডিটেশন হয়, মানে মাত্রা মাত্রা মেডিটেশন হয়, এবং তার সাথে সাথে ওম মেডিটেশন এগুলো হয়, যেটা নর্মালি ওয়েস্টার্নে দেখা যায় না। গভর্নরের ক্ষমতা বেশি না প্রেসিডেন্টের ক্ষমতা বেশি? প্রেসিডেন্টের ক্ষমতা বেশি। কিভাবে শুনি? সাবস্ট্যান্সিয়েট উইথ লজিক। আচ্ছা, আমি একটু আনসারটাকে কোশ্চেনটাকে আরেকটু স্পেসিফিক করছি। বিলসের ক্ষেত্রে, বিল মানে জানেন তো? বিলসের ক্ষেত্রে লেজিসলেচারের সঙ্গে রিলেশন is the relationship between the president and the parliament of India more powerful than that of the relation between governor and the state legislature? So parliament and president বেশি powerful. কিভাবে, কেন? এই মুহূর্তে মনে করছেন? হ্যাঁ, এই মুহূর্তে মনে করছেন, তাই তো? আচ্ছা, লাস্ট প্রশ্ন, সুপ্রিম কোর্ট বেশি ক্ষমতাবান না হাইকোর্ট বেশি ক্ষমতাবান? রিটের ক্ষেত্রে দুটো বিষয় সমান। ঠিক ভেবে চিন্তা করে বলুন। স্যার হাইকোর্ট হবে। কেন? দেবাশিস, ডিজিটাল মার্কেটিং বললে কিছু কাজ করছে, শুরু করেছে বোঝা যায়। আমি এখন শিখছি ওটা। ডিজিটাল মার্কেটিং বলতে সব আমরা এখন ফিজিক্যাল যে মার্কেটিং করি, বিভিন্ন জায়গায় করি, ডিজিটাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা হয়, এগুলো বিজনেস ডেভেলপ করা। একটু এলোমেন্টলি বলা যায় কি করতে হবে? প্রথমত যে কোনো প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টটিকে সবার আগে মার্কেট রিসার্চ করতে হবে, যেটা কর্তব্য, যে অ্যাকচুয়ালি অডিয়েন্স কি চাইছে। কিভাবে করবে মার্কেট রিসার্চ? গুগল আছে, ইউটিউবে জাস্ট সার্চ করা, গুগল ইউটিউবে প্রধান আমার যে নিশটা থাকবে সেই নিশের উপরে আমি সার্চ করবো যে কী ধরনের সার্চ করছে আমাদের নর্মাল অডিয়েন্সরা, সেই অনুযায়ী আমাদের প্রোডাক্ট বানাতে হবে। প্রোডাক্ট বানানোর পর সেটাকে আমরা তাদের মার্কেটিং ম্যাটেরিয়াল বানাতে হবে, দেখতে হবে আদৌ সেটা একটা সোশ্যাল মিডিয়া টেস্ট করে দেখতে হবে, উইদাউট এনি পেড মার্কেটিং টেস্ট করে দেখতে হবে আদৌ অডিয়েন্স কেমন নিচ্ছে। যদি ভালো রেসপন্স দেয় তারপরে সেটাকে অ্যাডের মাধ্যমে চালানো যেতে পারে। বিভিন্ন অ্যাড থাকে, যেমন ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড, গুগল অ্যাডস, এগুলোর মাধ্যমে চালানো যেতে পারে। তারপর সেখান থেকে সেল হলে প্রফিটটা আসে, সেখান থেকে সেল হলে প্রফিটটা আসে, বিক্রি হওয়ার পর প্রফিটটা আসে। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং এ এখন নতুন নতুন কি কি দিক রয়েছে, মানে আরো কিভাবে ইভলভ হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা? স্যার বলতে গেলে এখন অ্যাট প্রেজেন্ট একটা সমীক্ষা অনুযায়ী বলছে যে প্রায় 33.5% মানুষ ভারতের
সরাসরি এর সাথে যুক্ত। তো এর থেকে একটাই স্পষ্ট যে এখানে এখনো অনেক মানুষ আসতে বাকি আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ভবিষ্যতে ডেভেলপ করার ক্ষমতা অনেক বেশি, কারণ যেহেতু অনেক বিজনেস আসবে, এখন অনেক বিজনেস অ্যাওয়্যার নয় পুরোপুরি। আমি বলছি টেকনোলজিক্যালি বা টেকনিক্যালি আর নতুন কি কি দিক এর মধ্যে, মানে কি কি টুলস এর মধ্যে অ্যাড হচ্ছে? নতুন টুলস বলতে আসছে এআই এসছে, যেমন চ্যাটজিপিটি এসছে, চ্যাটজিপিটি আর উল্লেখযোগ্য টুলস। এই তাছাড়াও শুধুমাত্র এই চ্যাটজিপিটিটাতে তুমি নর্মাল গুগল অ্যাডে, ডিজিটাল অ্যাডে কিভাবে ইউজ করবে? স্যার প্রথমত যে প্রোডাক্টটা সেল করবো তার সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে, আমাদের কি অডিয়েন্স হতে ভালো আইডিয়া থাকতে হবে। তারপর সেটা আমি চ্যাটজিপিটিকে নির্দেশ দিতে পারি যে আমার এমন অডিয়েন্স আছে, তো এর জন্য আমার এই প্রোডাক্ট আছে, তো আমি একটা অ্যাড কপি লিখে দেওয়া আছে। সেটা বললে চ্যাটজিপিটি উইদিন 15 বা 20 সেকেন্ডের মধ্যে পুরোপুরি একটা অ্যাড কপি লিখে দিতে পারে। এবং তার সাথে সাথে যদি ওয়েবসাইট তো অবশ্যই লাগবে। ওয়েবসাইটে আমাদের যখন যে কন্টেন্টগুলো লিখতে হয়, সেই কন্টেন্ট লেখার জন্য সেই কন্টেন্টগুলো কী ধরনের লাগবে আর কি। যেমন বিভিন্ন প্যারামিটার্স থাকে যে কেন নেবে একটা অডিয়েন্স, নিড একটা লাগে, সেইগুলোকে চ্যাটজিপিটিকে বলে চ্যাটজিপিটিও সেটা আমাদের স্পষ্ট লিখে দেয় যে কেন লিখতে হয় ওটা। তো ওয়েবসাইটে সব কিছু রাইটিং করা যায়, প্লাস অ্যাড কপিতেও লেখা যায়, অ্যাড কপির জন্য তৈরি করে ফেলা যায়। আচ্ছা, একটা আইডিয়াল সিচুয়েশনে কোনো কোম্পানির কত পার্সেন্ট বা টার্নওভারের কত পার্সেন্ট মার্কেটিং এ খরচ করা উচিত? সো আইডিয়াল সিচুয়েশন আমার মনে হয় 40% খরচ করা উচিত, 60% রাখা। মানে আন্দাজে বলছো না কোনো জেনে বা পড়ে বলছো? না, পড়ে বলছি না, আমার সেটা এটা নিজে থেকে মনে হলো যে টার্নওভারের 40% বা 60% 40% ইনভেস্ট করা উচিত মার্কেটিং এ। হ্যাঁ, তার মধ্যে ডিজিটাল মার্কেটিং এ কতটা ইনভেস্ট করা উচিত? স্যার আমি এটা ডিজিটাল মার্কেটিং পার্সপেক্টিভে বললাম। আচ্ছা, তাহলে আরো তো মার্কেটিং রয়েছে। হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু স্যার আমি তো বাকি মার্কেটের সঙ্গে জানি না, তো আমার এই সম্বন্ধেই এটা বললাম আর কি। তো এখন এটাই বেশি উঠছে, ডিজিটাল মার্কেটিংটা সবাই এদিকে হচ্ছে। মানে আর ইউ সাজেস্টিং যে সমস্ত মার্কেটিংটা এখন ডিজিটালি করতে হবে? না, ওরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমার বক্তব্য কোশ্চেন শোনো, হ্যাঁ, টার্নওভারে কত পার্সেন্ট মার্কেটিং এ খরচ করা উচিত? স্যার আমার মনে হয় 40% মধ্যেই রাখা উচিত টার্নওভারে। 40%। হ্যাঁ, এবার তার মধ্যে কত পার্সেন্ট ডিজিটাল মার্কেটিং করা উচিত? তার মধ্যে স্যার আমার মনে হয় 20-20। এই মনে হচ্ছে কিভাবে? 50%, মানে এখন যেহেতু বলতে গেলে এখন সমস্ত মানুষই সোশ্যাল মিডিয়া ইউজ করে, তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাপ্রোচটা মানে আমার ভালো হবে। মনে হচ্ছে তোমার কোনো বেস আছে কিছু, মানে কোথাও দেখেছো, রিসার্চ ওয়ার্ক আছে, কারোর কোনো কিছু কোট করতে পারবে না? তোমার জাস্ট মনে হচ্ছে আমি একটা এক্সপেরিমেন্ট করে দিই? স্যার নর্মালি যে মেন্টাদের কাছে দেখেছি তারাই বলে নাকি ফিজিক্যাল অ্যাড চালাতে খরচাটা বেশি হয়, প্লাস যে আমরা টার্গেট অডিয়েন্স তাদের কাছে অ্যাডগুলো পৌঁছায় না কখনো সময়। তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং আমাদের অপশন থাকে, আমরা এক্স্যাক্টলি কী ধরনের টার্গেট চাইছি সে ধরনের টার্গেট ফিক্স করে আমরা সে ধরনের অ্যাড চালাতে পারবো, সেক্ষেত্রে খরচাটা কম দেয় একটু এখানে। মার্কেটিং এর ডেফিনিশনটা বলো একটু শুনি। হোয়াট ইজ মার্কেটিং? স্যার মার্কেটিং এর ডেফিনিশন এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে মার্কেটিং সেই মার্কেটিং বলতে মার্কেটিং ডেফিনিশন বলতে পারবে না? সেলস আর মার্কেটিং এর মধ্যে ডিফারেন্স কি? স্যার সেলস মানে সেলস করা মানে হচ্ছে স্যার কোনো কিছুকে সেলস করা কি কোনো করার মাধ্যমে, আর মার্কেটিং মানে সেই প্রোডাক্ট মার্কেটিং করা, মার্কেটিং মানে সেই প্রোডাক্ট সম্বন্ধে পিপল অ্যাওয়্যার করা, তাই যে আমরা এই প্রোডাক্ট আসছে এই সম্বন্ধে। তাই স্যার আমি তো ভাই আপনি জেনে বলছি, আমি যে স্যার যেটুকু জেনেছি আমার কোথা থেকে জেনেছেন? আমি স্যার যেখান থেকে শিখছিলাম ওই অনলাইন ডিজিটাল মার্কেটিং সেখান থেকে। কাকুরি জায়গাটা কোথায়? কাকুরি কাকুরি আর উত্তরপ্রদেশ। এই জন্য ইম্পর্টেন্ট। কাকুরি রেলে থেকে অস্ত্র ছিনে নেওয়া হয়েছিল আর কি, রেল লুটপাট করা হয়েছিল। লুটপাট করা হয়েছিল? হ্যাঁ। কে লুটপাট করেছিল? স্যার দুটো অপশন দিয়েছে, হিন্দুস্তান রিপাবলিকান আর্মি না হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি। কবে উৎপত্তি হয়, কবে প্রতিষ্ঠা হয় নিচে স্যার? এটা হচ্ছিল 1927। বটুকেশ্বর দত্ত নাম শুনেছি, কিন্তু স্যার তিনি অ্যাকচুয়ালি বোমা ফেলেছিলেন কোথায়?
কার সঙ্গে? আমি ট্রাই করবো স্যার, এক্স্যাক্টলি মনে পড়ছে না। স্যার 1912 সালে যখন লর্ড হার্ডিংসকে মারা হয়, তখনই বটুকের সাথে তো বোমা ফেলে, তখন তার সাথে ছিল রাসবিহারী বসু। আচ্ছা, আমি তো সংবিধানের প্রস্তাবনায় এই অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন বলা হয়। 42nd অ্যামেন্ডমেন্ট কি হয়েছিল সেক্ষেত্রে স্যার সংবিধানের অনেক কিছুই পরিবর্তন করা হয়েছিল তার মধ্যে। যেমন উল্লেখযোগ্য বলতে বলা হয়েছিল যে মেম্বার অফ পার্লামেন্টের ছোট সংখ্যাকে তাদের 15% প্রেজেন্ট থাকতে হবে, কোরাম বলা হয়েছিল কোরাম। তাছাড়াও সোশ্যালিস্ট সেকুলার এই ওয়ার্ডগুলি অ্যাড করা হয়েছিল তার সাথে সাথে। আলিপুরদুয়ার জেলার 5টা জায়গার নাম? প্রথমত কুমারগ্রাম, আলিপুরদুয়ার শহরটি। ঠিক আছে দেবাশিস, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি বাইরে ওয়েট করো, আমরা বেলবাজার আরেকটা ঢুকছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার।